আজকের এই ক্লাসে আমি জাস্ট মাত্র ছয়টা রুলসে ফুল রাইট ফর্ম ভার্ব শেষ করে ফেলবো। হ্যাঁ, মাত্র 6টা রুলসে ফুল রাইট ফর্ম ভার্ব পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি এসএসসি লেভেল স্টুডেন্ট থাকো বা এইচএসসি যেটাই হোক, ক্লাস 8, 9, 10, 11, 12 তুমি যে লেভেল স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তোমার রাইট ফর্ম ভার্ব পুরোপুরি শেষ হয়ে যাবে। জাস্ট 6টা রুলস, বুঝতে পারছো? জাস্ট 6টা রুলসে ফুল রাইট ফর্ম ভার্ব শেষ হয়ে যাবে। হ্যালো ক্লাস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ইংলিশ গ্রামার পার্টে কোন টপিকটা তোমাকে সবচেয়ে বেশি কঠিন লাগে বা ঝামেলা লাগে, তুমি নির্দ্বিধায় অ্যান্সার করবে কি রাইট ফর্ম ভার্ব, রাইট ফর্ম ভার্বস। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় কি রাইট ফর্ম ভার্বস বুঝতে পারে না বা কঠিন মনের জন্য এটা স্কিপ করে বা পরীক্ষায় যে আসলে অ্যান্সার করতে পারে না। অনেক আছে রুলস পড়ে যায়, তারপর পরীক্ষা ঠিক মতো অ্যান্সার করতে পারে না। বাট আজকের এই ক্লাসে আমি জাস্ট মাত্র ছয়টা রুলসে ফুল রাইট ফর্ম ভার্ব শেষ করে ফেলবো। হ্যাঁ, মাত্র 6টা রুলসে ফুল রাইট ফর্ম ভার্ব পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি এসএসসি লেভেল স্টুডেন্ট থাকো বা এইচএসসি যেটাই হোক, ক্লাস 8, 9, 10, 11, 12 তুমি যে লেভেল স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তোমার রাইট ফর্ম ভার্ব পুরোপুরি শেষ হয়ে যাবে। জাস্ট 6টা রুলস, বুঝতে পারছো? জাস্ট 6টা রুলসে ফুল রাইট ফর্ম ভার্ব শেষ হয়ে যাবে। স্যার বেশি কথা বলবো না, সরাসরি রুলসে চলে যাবো। আমি চাইলে কিন্তু রুলস গুলো লিখে কমাতে পারতাম, আগে রুলস গুলো লিখে নিয়েছি। কারণ বাংলাদেশের ক্ষেত্রে হয় কি মোস্ট অফ দ্য স্টুডেন্ট পরীক্ষা আগের দিন রাত্রে এসব গ্রামাটিক্যাল পার্ট গুলা ইউটিউবে ওয়ান শট দেখতে আসে। তো তখন সেক্ষেত্রে তাদের কাছে সময় খুবই কম থাকে। আমার এই জন্য আসলে যত তাড়াতাড়ি যত অল্প সময় ক্লাস শেষ করা যায় এই অবস্থার জন্য আমি রুলস আগে তুলে রেখেছি। তো শুরু করি। হ্যাঁ, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা, রুলস গুলো আমার সাথে সাথে পড়বা, মুখস্থ করবা, এক্সাম্পল গুলো দেখবা, দেন বাসায় প্র্যাকটিস করবা, বোর্ডে কোশ্চেন প্র্যাকটিস করবা। আশা করি ফুল রাইট ফর্ম ভার্ব কভার হয়ে যাবে। আমি তোমাকে 100% কনফার্ম দিয়ে বলতে পারি, আমি যেভাবে তোমাকে এই 6 রুলস এর রাইট ফর্ম ভার্ব শিখাবো, অন্য কেউ তোমাকে এভাবে 6 রুলস এর রাইট ফর্ম ভার্ব শেখাতে পারবে না। তো শুরু করি, চলো। ফার্স্ট রুলস, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে মানে কি? একটা সেন্টেন্সের শুরুতে যদি কোনো গ্যাপ থাকে, আগে বলি রাইট ফর্ম ভার্ব মানে কি? ভার্বের সঠিক ফর্ম। ধরো তোমার একটা লাইন দিয়ে থাকবে, লাইনের মধ্যে একটা ভার্ব দিয়ে থাকবে এবং ভার্বটা তোমার ব্র্যাকেট দিয়ে থাকবে, যেটা বলবে কি ভার্বটা সঠিক ফর্ম বের করো। মানে ভার্বটা ভুল ফর্মে থাকবে, তোমার ভার্বটা সঠিকভাবে লিখতে হবে। এটার সাথে আইন যুক্ত করবা, প্রেজেন্ট থেকে পাস্ট থেকে প্রেজেন্ট, বা হ্যাড বিন এসব যুক্ত করে তোমার হচ্ছে ভার্বের সঠিক ফর্মটা লিখতে হবে। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। রুলস এর শুরুতে যাই, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে, একটা সেন্টেন্স শুরুতে গ্যাপ থাকে, তাহলে সেটা ভার্বের সাথে আইন যুক্ত হবে। কিভাবে ভার্বের সাথে আইএনজি? কিভাবে ভার্বের সাথে আইএনজি? আমার সাথে বলতো, ভার্বের সাথে আইএনজি। সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইন যুক্ত হবে, মানে যে ভার্বটা থাকবে ব্র্যাকেটে সেই ভার্বের সাথে ইজিলি জাস্ট আইন যুক্ত করবো। যেমন এক্সাম্পল দেখি আমরা, দেখো কি বলছে, ওয়াক ইজ এ গুড হ্যাবিট। ফার্স্টে কিন্তু গ্যাপ আছে না, ব্র্যাকেটে কি আছে? ওয়াক, মানে ওয়াকের সাথে আইন যুক্ত হবে। অ্যান্সার হবে হচ্ছে ওয়াকিং। অ্যান্সার হবে হচ্ছে ওয়াকিং। ওয়াকিং হবে এন্ড ইজ এ গুড হ্যাবিট হবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে ফার্স্ট রুল। এবং সেকেন্ড রুলস, প্রিপোজিশনের পরে ভি প্লাস আইএনজি, এতটুকু শেষ করে পরে দেখে আসা। প্রিপোজিশন মানে কি? প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান করা। অর্থাৎ কোন সেন্টেন্সের বা কোন বাক্যের পূর্বে অবস্থান করে দুইটা সেন্টেন্সে যখন একত্রিত করা হয় সেটা হচ্ছে প্রিপোজিশন। মানে প্রিপোজিশন দুইটা বাক্যকে একত্রিত করে, দুইটা বাক্যের মধ্যে সমন্বয় সৃষ্টি করে। প্রিপোজিশন কোনগুলা? টু, এরপর হচ্ছে উইদাউট, ফর, বাই, মানে যেগুলোর মাধ্যমে সেন্টেন্স গুলো একত্রিত হয় ওগুলো হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে অবশ্যই অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মানে প্রিপোজিশনে যদি কোনো প্রিপোজিশন থাকে, এরপরে যদি কোনো ভার্ব থাকে, মানে কোনো গ্যাপ থাকে, সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু যদি টু প্রিপোজিশন থাকে, তাহলে ইনফাইনাইট মানে কি? টু প্লাস ভার্ব, টু বসবে প্লাস ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম বসবে। বুঝতে পারছো? যেমন এক্সাম্পল দেখি, ইউ ক্যান নট লার্ন উইদাউট মেক মিস্টেক। গ্যাপ আছে, ব্র্যাকেটে মেক আছে। উইদাউট কি? এটা প্রিপোজিশন না? সো কি বলছিলাম, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে। সো মেক, এটা হচ্ছে ভার্ব, তো এখানে মেকিং। তো সেকেন্ড এক্সাম্পল দেখি, ইউ ওয়ার্ক হার্ড হ্যাশ গেট মোর মানি। এখানে টু হবে, সরি এক্সাম্পলে টু হবে। হ্যাঁ, টু হবে। ইউ ওয়ার্ক হার্ড
টু গেট মোর মানি। এখন কি বলছিলাম, টু এর পর কিন্তু ভার্বের সাথে আইনজি দেওয়া যাবে না, ভার্বের বেস ফর্মটা বসবে, মানে এখানে গেট গেটই থাকবে, গেট গেটই থাকবে। এক কথায় প্রিপোজিশন, যত সব প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি হবে, কিন্তু টু এর পরে একমাত্র শুধু টু এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এবং রুলস 3 1 ডান 2 ডান, আমার সাথে সাথে রুলস গুলো তুমি নোট করো, না হলে হবে কি ভুলে যাওয়া বা মুখস্থ করার চেষ্টা করো ভাই আমার সাথে সাথে, যাতে এই ক্লাস তোমার পরবর্তী দেখতে না হয়, জাস্ট তুমি পরবর্তী প্র্যাকটিস করলে হয়ে যাবে। রুলস 3, সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকা সত্ত্বেও, সিম্পল সেন্টেন্স কোনগুলা, যে সেন্টেন্সে জাস্ট একটা ক্লোজ থাকে এবং একটা মাত্র ভার্ব থাকবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সে একটা ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ভার্ব, সরি সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের কর্তা, মানে যে কাজটা করবে, এবং ভার্ব মানে কি কাজ। সো সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকা সত্ত্বেও গ্যাপ থাকলে, ধরো একটা সিম্পল সেন্টেন্সে তোমার ভার্ব আছে, বললাম না একটা ভার্ব থাকবে, ভার্ব আছে, ভার্ব থাকা সত্ত্বেও একটা গ্যাপ থাকবে, থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। আগে এতটুকু দেখো, ভার্বের সাথে আইএনজি হবে, হ্যাঁ, কিন্তু তবে উদ্দেশ্য বোঝালে 2 + V1 বসবে, মানে ইনফাইনাইট হবে। মানে যদি কোনো একটা ভার্বে, একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকা সত্ত্বেও একটা গ্যাপ থাকলে, তাহলে অলওয়েজ ভি প্লাস আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু যদি সেই উদ্দেশ্য বোঝায়, যদি তোমার সেন্টেন্সটা পড়ে মনে হয় এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে তোমার 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। যেমন এক্সাম্পল দেখি, পিপল গ্যাপ আছে, গ্যাপে ব্র্যাকেটে লিভ আছে, ইন দা ভিলেজ ওয়ার্ক হার্ড। এই দেখো একটা ভার্ব কিন্তু আমি অলরেডি পাইছি ওয়ার্ক, কিন্তু ভার্ব থাকা সত্ত্বেও গ্যাপ আছে, তাহলে কি হবে, ভার্ব আইএনজি হবে। তাহলে কি হবে, পিপল লিভিং ইন দা ভিলেজ ওয়ার্ক হার্ড। এবং আরেকটা এক্সাম্পল দেখি, উই রিড ড্যাশ গেট এ প্লাস। দেখো উই রিড ড্যাশ গেট এ প্লাস, মানে কি উদ্দেশ্য হচ্ছে না আমি এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করতেছি। সো কিভাবে বলছে, উদ্দেশ্য থাকলে 2 + V1, তাহলে উই রিড টু গেট গেটে থাকবে, যদি V1 বলছে গেট এ প্লাস। বুঝতে পারছো? এরপর হচ্ছে 4 নাম্বার রুলস, জাস্ট তুমি যদি ইংলিশ নাও পড়ো, জাস্ট এই ওয়ার্ড কমন রাখবা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, ওয়াই, নাও, এট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। কি বললাম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, while now, at this moment, gradually, day by day। এইসব যদি থাকে কোন সেন্টেন্সে, এইসবের উপর গ্যাপ থাকলেই ভার্বের সাথে আইএনজি হবে। দেখো এক্সাম্পল দেখি, দ্য ওমেন অফ আর বাংলাদেশ, বিডি লেখা হয়েছে বাংলাদেশ, ডেভেলপ ডে বাই ডে। ডে বাই ডে আছে না, ডে বাই ডে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব আছে ডেভেলপ, ডেভেলপ সাথে ডেভেলপিং হবে। বুঝতে পারছো? সো 4টা রুলস জান, আর বাকি 2টা রুলস, আমি তুলে এরপর নতুন করে ভিডিওটি স্টার্ট করছি। আর একটা কথা আসলে বলা হয় নাই, মাথায় রাখবা, 6 নাম্বার রুলস তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুলস। দেখা গেছে 6 নাম্বার রুলস থেকে তুমি পরীক্ষায় 10 টাকা পেয়ে যেতে পারো। মানে 6 নাম্বার রুলস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসবে, এখান থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। সো 6 নাম্বার রুলসটা মাস্ট বি তোমরা দেখবা, 1 থেকে 5 পর্যন্ত দেখবা, কিন্তু 6 নাম্বার রুলসটা মেইনলি সবচেয়ে ফোকাস দিয়ে দেখবা। বুঝতে পারছো? তো 5 নাম্বার রুলসটা দেখি আমরা। 5 নাম্বার রুলস আছে কি, গেট গট to be, having, have, has, had। কোন সেন্টেন্সে যদি এইসব ওয়ার্ডগুলো থাকে, গেট, গট, টু, বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে এইসব সেন্টেন্সের পরে ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, মানে থার্ড ফর্ম বসে। যেমন এক্সাম্পল দেখি, দা প্রবলেম শুড বি, এই যে বি আছে না, বিয়ের পর কি, এই যে বি আছে, বিয়ের পর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সলভ আছে না, সলভড হবে, তাহলে শুড বি সলভড। এরপর বি, বিং, এগুলা হইলো ভার্বের V3 বসে। আবার অলরেডি, রিসেন্টলি, ওয়েট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ওয়েট, জাস্ট নাও, এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সরি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে। কি বসে, ভার্বের প্রেজেন্ট, মিস্টেক, ওয়েট, অলরেডি, রিসেন্টলি, ওয়েট, জাস্ট নাও থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম বসে। প্রেজেন্ট পারফেক্ট কোনগুলা, হ্যাভ প্লাস V3।
হ্যাভ বা হ্যাজ প্লাস ভিটি, হ্যাভ বা হ্যাজ ভার্বের সাথে কম্পেয়ার করে, সরি সাবজেক্টের সাথে কম্পেয়ার করে হ্যাভ বা হ্যাজ হবে প্লাস ভি3 বসবে। যেমন এক্সাম্পল দেখো, হি অলরেডি ড্যাশ কমপ্লিট হিজ ওয়ার্ক। দেখো অলরেডি আছে না, অলরেডি থাকলে কি বলছিলাম, অলরেডি থাকলে হচ্ছে ভার্বের, অলরেডি থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো অলরেডি যেহেতু আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি হবে, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ হবে, হি অলরেডি হ্যাজ কমপ্লিট ভি3 হবে কমপ্লিট, হ্যাজ কমপ্লিট হিজ ওয়ার্ক হবে। সো এবং 6 নাম্বার রুলসটা এখন আছে, 6 নাম্বার রুলস, এটা আমি তুই আমি নিজে বুঝে করাবো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস, যেটা আসলে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এবং একটা রুলস তুমি করতে পারো তুমি অনেক আগে অনেক উপকার হবে। দেখা গেছে 10টা আগে তুমি 6 নাম্বার রুলস থেকে পেতে পারো। সো আগে বুঝতে হবে অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ কোন সেন্টেন্স অ্যাক্টিভ, কোন সেন্টেন্স প্যাসিভ। তো যে সেন্টেন্সে কর্তা নিজে কাজ করতে পারে, মানে কর্তা কাজটা করতে পারে, সাবজেক্ট কাজটা করতে পারবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ সেন্টেন্স, আর যে কাজটা মানে যে সেন্টেন্সে কর্তা হচ্ছে বা সাবজেক্ট মৃত ধরা মানে জীবিত নয়, মানে সে হচ্ছে কাজটা করতে পারছে না, তাকে দিলে করানো যাবে না, তাহলে হচ্ছে সেটা প্যাসিভ। মানে একটা সেন্টেন্স আছে সাবজেক্ট আছে, বাট সাবজেক্টটা হচ্ছে কাজ করতে পারবে না, যে কাজটা করা দরকার সে কাজটা সাবজেক্ট করতে পারবে না, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। কিন্তু সেন্টেন্স আছে সাবজেক্টও আছে কিন্তু সাবজেক্টটা কাজটা করতে, উল্টা বললাম ভাই মিস্টেক। হ্যাঁ, যদি দেখো কোন সেন্টেন্সে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট যে কাজটা করা দরকার সে কাজটা করতে পারতেছে, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর যদি দেখো কোন সেন্টেন্স সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট কাজটা করতে পারতেছে না, যে ভার্বের কাজটা করতে পারতেছে না, সেটা হচ্ছে প্যাসিভ। বুঝতে পারছো? মানে অ্যাক্টিভ মানে সাবজেক্ট জীবিত, মানে সাবজেক্ট কাজ করতে পারতেছে, এবং প্যাসিভ মানে সাবজেক্ট মৃত, মানে সাবজেক্ট কাজ করতে পারতেছে না। সো এক্সাম্পল দেখি, হি ওয়ার্ক, দুটো এক্সাম্পল দেখি, লাস্ট দুইটা নিচে লেখা হয়েছে। হ্যাঁ, হি ওয়ার্ক অল ডে লং। দেখো হি ওয়ার্ক অল ডে লং, হি আছে না, তো সে চাইলে কিন্তু কাজ করতে পারবে, সে কর্তা নিজে এখানে উপস্থিত, সে কাজ করতে পারে, এটা হচ্ছে কি প্যাসিভ, এটা প্যাসিভ। তো প্যাসিভ গুলা, এটা হচ্ছে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ গুলো হচ্ছে তোমার এটা হচ্ছে তুমি রাইট ফর্ম ভার্ব গুলো কি হবে, দেখো ওয়ার্ক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেন্টেন্সটা কি প্রেজেন্ট সেন্টেন্স নাকি পাস্ট সেন্টেন্স। যদি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, কোন টেন্সে আছে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবো আমরা, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ভার্বের পাস্ট ফর্ম বলবে। দেখো এখানে কিন্তু এখানে কোনো পাস্ট নির্দেশক ওয়ার্ড আছে নাই, কিন্তু কথা হচ্ছে কি, তোমার যখন পরীক্ষার রাইট ফর্ম থাকে কি থাকে, একটা গল্প আকার থাকে না, এই গল্পে যদি পুরোটা পাস্ট টেন্স হয় তাহলে এটাও পাস্ট টেন্স তুমি করবা, মানে গল্পের পুরো অন্যান্য লাইন যদি পাস্ট টেন্স হয় তাহলে এটাও পাস্ট করবা। কিন্তু যদি আমি সিঙ্গেল একটা করতেছি, এখানে কোনো পাস্ট নির্দেশক ওয়ার্ড নাই, সেই জন্য যেহেতু প্রেজেন্ট আছে প্রেজেন্টে হবে, সো এখানে ওয়ার্ক হবে, সো ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্মই হবে। কিন্তু দেখো ভার্ব কি থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়, মানে তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়, তো ওয়ার্কস অল ডে লং। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়, এটা কিন্তু আমরা জানি সবাই। তো এই জন্যই ভার্বের সাথে এস বা ইএস দিচ্ছে, এটা কিন্তু দিবে না, দিলে ক্রস হবে। আর পরের সেন্টেন্স দেখি, দ্য তাজমহল ড্যাশ ম্যানি ইয়ার্স এগো, দ্য তাজমহল বিল্ট ম্যানি ইয়ার্স এগো। এখন দেখি দ্য তাজমহল বিল্ট ম্যানি ইয়ার্স এগো, তাজমহল কি নিজে তৈরি হতে পারবে? তাকে তো তৈরি করা হয়েছে, সেটা তৈরি হতে পারবে না। এই যে দেখো এটা কিন্তু সে চাইলে কাজটা করতে পারতেছে না, এটা সাবজেক্ট ঠিক, কিন্তু সাবজেক্ট কাজটা করতে পারতেছে না, এর জন্য এটা প্যাসিভ। প্যাসিভ গুলা কিভাবে করবা, হি দ্য তাজমহল ওয়াজ বিল্ট, দ্য তাজমহল ওয়াজ বিল্ট, কারণ তৈরি করা হয়েছিল, ইস্ট বিল্ড দিতে হবে না, তৈরি করা হয়েছিল, আগে তৈরি করা হয়েছিল না। সো পাস্ট হইলে ওয়াজ হবে, এবং মানে একটা বি ভার্ব হবে প্লাস হচ্ছে ভি3 হবে। আর যদি প্রেজেন্ট হতো তাহলে ইজ অ্যামিজার দিতাম, অ্যামিজার দিয়ে হচ্ছে ভি3 দিতাম, মানে এক কথায় বি ভার্ব প্লাস ভি3 হবে, বা হ্যাড প্লাস ভি3, যেটাই হলো সবগুলোই তো বি ভার্ব, তাই না? সো এটা হচ্ছে তোমার 6টা রুলস। আশা করি তোমরা যদি রুলস গুলো ঠিক মতো মুখস্থ করতে পারো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং ঠিক মতো প্র্যাকটিস করো, তাহলে রাইট ফর ভার্স আটকাতে হবে না। সো এরকম আরো শর্ট ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে যারা পেজটা ফলো করে রাখবে। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি,
সো যারা হচ্ছে এসএসসি এইচএসসি দুইটার জন্য আসলে এসএসসি 27 এবং 28 জন্য আমার দুইটা ব্যাচ আছে, অনলাইন ব্যাচ। অলরেডি সেখানে বিভিন্ন স্টুডেন্ট আছে, আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, তো আমি শুধু ইংলিশটা, আমার কাছে তোমরা সায়েন্সের সব সাবজেক্ট এবং প্লাস গ্রুপের বাইরেও যে ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হাইড্রোলজি সবগুলো সাবজেক্টের কোর্স কিন্তু ওপেন আছে এবং খুবই স্বল্প মূল্যে বেসিক টু প্রো লেভেল কোর্স ওপেন আছে। যারা এসএসসি 27 যারা তাদের ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হয়েছে, প্লাস এসএসসি 28 যারা বেসিক টু প্রো এবং খুবই 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 কম প্রাইসে। তাই ওই প্রাইসটা, ওই টাকাটা আমরা কোথাও নষ্ট করি, বিভিন্ন কাজে নষ্ট করে ফেলি, বাট ওই টাকা দিয়ে যদি তুমি আমাকে আমার কোর্সটা কিনতে পারো, তুমি ক্লাস করে দেখো, তোমার ভালো লাগে, তুমি কোর্স কিনা, আমাকে কিনবা না। তোমার যদি কোর্স কিনা করো, তোমার ক্লাস করতে ভালো না লাগে, তাহলে তুমি হচ্ছে তোমার টাকা ফেরত পাবা। দেখো ওই কোর্সটা কিনে দেখো, আশা করি তোমার জন্য তুমি বেস্টটা পাবা, তোমার লাইফের বেস্টটা পাবা। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কেমন লাগলো এবং পরবর্তী কোন টপিকে ভিডিও দরকার।